হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 10 অর্থাৎ পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ। এর পাশাপাশি জানিয়ে রাখি, শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের শেষেই যে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলো কিন্তু আমি ইতিমধ্যেই সলভ করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। অ্যাক্টিভিটির পাশাপাশি প্রতিটা লেসন আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িয়েও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো আমরা অ্যাক্টিভিটি 1 থেকে স্টার্ট করব। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে আমাদের সঠিক পর্যায়ে সাজাতে হবে। অর্থাৎ বাক্যগুলো এলোমেলোভাবে আছে, যেরকমভাবে ঘটেছে অর্থাৎ যে ঘটনাটা আগে ঘটেছে সেখান থেকে শুরু করে আমাদের 1, 2, 3, 4 করে পরপর সাজাতে হবে। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং পাশে দেখো বাক্স দেওয়া আছে, সেখানে আমাদের সঠিকভাবে নাম্বারিং করতে হবে। তো চলো, আমি তো নাম্বারিং করে দিয়েছি, পড়িয়ে তোমাদের একবার বলে দিই। তাহলে দেখো, প্রথম 1 নম্বর ঘটনা অর্থাৎ সব থেকে প্রথম কোন ঘটনাটা ঘটেছে না 5-এর দাগেরটা। দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস। গল্পের কথক অঙ্কতে 100 পেয়েছিল। 2 নম্বর ঘটনা কোনটা হবে? 4-এরটা। অ্যাট দ্য এজ অফ 3 বছর বয়সে দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং। কথক বানান বলার জন্য একটা পুরস্কার জিতেছিল। 3 নম্বর ঘটনা কোনটা হবে? একদম শেষেরটা অর্থাৎ 6-এরটা। দ্য ন্যারেটরস ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শো অফ। কথকের বন্ধুরা বলতো যে কথক নাকি লোক দেখায়। 4-এরটা কোনটা হবে না 2-এরটা। অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। অন্যান্য ছাত্ররা তার মতো বা গল্পের কথকের মতো কিন্তু অতটা চালাক ছিল না। 5 নম্বর কোনটা হবে? 1-এরটা। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। গত সপ্তাহে বা শেষ সপ্তাহে একটা খারাপ কিছু ঘটেছে। আর লাস্ট সব থেকে শেষে কোন ঘটনা হবে? 6-এরটা, সেটা হবে 3। দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। ন্যারেটর বা কথক স্থির করলেন বা ঠিক করলেন সে খুঁজে বের করবে যে কী ঘটছে। তাহলে এই হচ্ছে সঠিক পর্যায়। আমি তাহলে পরপর কীভাবে ঘটনাটা ঘটেছে 1 থেকে 6 বললাম। আর যদি নাম্বারিং বলি, দেখো তাহলে কী হবে? 5, 4, 6, 2, 1, 3। এটা হচ্ছে সঠিক পর্যায়। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 2। কি বলেছে এখানে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। নিচে দেখো নীল রঙে একটা হেল্প বক্স দেওয়া আছে, ওখান থেকে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, ওখানে কিছু এক্সট্রা ওয়ার্ডও দেওয়া আছে। দেখো হেল্প বক্সে 7টা শব্দ দেওয়া আছে, কিন্তু শূন্যস্থানে আছে 4টে শব্দ। তাহলে আমরা 4টে ব্যবহার করব, বাকি 3টে এক্সট্রা। তো আমি এখানে দেখো শূন্যস্থান পূরণ করে দিয়েছি, তোমাদের পড়ে একবার মানে বলে দিই। আই ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস। আমি ছিলাম ক্লাসের সেরা। টপ মানে হচ্ছে সেরা, তাহলে প্রথমটা হবে টপ। আই নিউ দ্যাট আই হ্যাড এ শার্প ব্রেন। আমি জানতাম আমার হচ্ছে একটা তীক্ষ্ণ মস্তিষ্ক আছে, মানে আমার বুদ্ধিটা খুব ভালো, আমি খুব বুদ্ধিমান। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ। আদার কিডস অফ দ্য ক্লাস আর জেলাস অফ মি। ক্লাসের অন্যান্য বাচ্চারা তাই আমাকে হিংসা করে। জেলাস মানে হচ্ছে হিংসা। লাস্ট উইক জেরম বিট মি। গত সপ্তাহে জেরম আমাকে হারিয়ে দিয়েছে। বিট মানে হচ্ছে হারানো। আই বিকেম স্যাড। তাই আমি দুঃখ পেয়েছিলাম বা আমি দুঃখিত হয়েছিলাম। তাহলে এই 4টে হচ্ছে সঠিক শূন্যস্থান পূরণ। আর বাকি যে 3টে দেখো নিচের এক্সট্রা হলো, ওগুলো কিন্তু এখানে বসবে না। এখানে অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 3। কি বলেছে এখানে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নটার উত্তর দিতে বলেছে। তো চলো আগে প্রশ্নটা পড়ি, তারপর তো উত্তর আমি ওপরে লিখে দিয়েছি, সেটাও পড়িয়ে দেবো। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম। এটার সাথে নিশ্চয়ই ওই আইসক্রিমের কোনো সম্পর্ক আছে, মানে আইসক্রিমটার জন্যই এটা হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। কেন বক্তা এরকম ভেবেছিল? দেখো ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে আমাদের পাস্ট টেন্সে লিখতে হবে। আমি হোয়াই ডিডটা বাদ দিয়ে দ্য স্পিকার থেকে শুরু করব। দেখো সেইভাবেই শুরু করেছি, উপরে উত্তরটা দেখো। আর থিঙ্কটাকে করে দিয়েছি থট। ওই যে বললাম ডিড দিয়ে প্রশ্ন আছে, পাস্ট টেন্সে লিখতে হয়। তাহলে দ্য স্পিকার থট সো বিকজ। বক্তা এটা ভেবেছিল কারণ, কি কারণ না নো ওয়ান হ্যাড ডান অ্যাজ ওয়েল অ্যাজ হিম বিফোর। কারণ তার মতো ভালো কিন্তু এর আগে কেউ কখনো করেনি। অ্যান্ড দ্যাট আইসক্রিম হ্যাড সাম ম্যাজিক্যাল পাওয়ার্স।
এবং সেই আইসক্রিমের কিন্তু কোনো জাদুময় ক্ষমতা ছিল। অনেকের মনে হতে পারে স্যার এখানে এটা লেখালো না কেন যে ড্যাডিয়ান ওই স্মার্ট আইসক্রিম খেয়েছিল তাই এটা হয়েছিল। দেখো এটা এই কারণেই লেখায়নি, এই ড্যাডিয়ান যে আইসক্রিম খেয়েছিল এটা কিন্তু এই গল্পটার ইউনিট 2 বা পার্ট 2তে আছে, কিন্তু আমরা যে এখন অ্যাক্টিভিটি 3 করছি এটা কিন্তু পার্ট 1 গল্পটার শুরুর দিকে আছে। তো এখানে কোথাও কিন্তু লেখা নেই যে ড্যাডিয়ান ওই আইসক্রিমটা খেয়েছিল। এটা কথকের ধারণা যে তার মতো তো কেউ কোনো দিন ভালো করেনি, তাই নিশ্চয়ই আইসক্রিমটার কিছু একটা ব্যাপার আছে, ওই আইসক্রিমটার জন্যই হয়তো হয়েছে, মানে ড্যাডিয়ান 100 পেয়েছে, তাই আমি এটা লিখিয়েছি। এখানে অ্যাক্টিভিটি 3 অর্থাৎ এই গল্পটির পার্ট 1 শেষ হলো, এরপর তোমরা পার্ট 2তে চলে এসো অর্থাৎ অ্যাক্টিভিটি 4। কি বলেছে এখানে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস। পাশে যে বাক্সতে আমাদের লিখতে হবে যেটা সত্যি ট্রু এর জন্য লিখতে হবে টি, আর যেটা মিথ্যে ফলসের জন্য এফ। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, এবং প্রত্যেকটা উত্তরের যুক্তি হিসাবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে, অর্থাৎ আমরা কেন ট্রু বা ফলস বলছি সেটার সপক্ষে যুক্তিও দিতে হবে। তোমরা হয়তো জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু কোনো রকম চেঞ্জ করা যায় না, কোনো রকম চেঞ্জ, সাবজেক্টের হোক, ভার্বের হোক, টেন্সের হোক, কোনো চেঞ্জ করবে না। প্যাসেজে বা টেক্সটে অর্থাৎ গল্পতে যা আছে হুবহু কিন্তু তাই লিখবে। তো চলো আমি এখানে ট্রু ফলস করিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখিয়ে দিয়েছি, তোমাদের পড়ে বলে দিই। প্রথমে এরটা, মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস অফ অনলি ওয়ান ফ্লেভার। মিস্টার পেপি শুধুমাত্র একটা ফ্লেভার বা একটা স্বাদেরই আইসক্রিম বিক্রি করতো, তাহলে এটা কি হবে, দেখো ফলস, এটা ভুল, মিথ্যে। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি দেখো, হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে সমস্ত স্বাদের আইসক্রিম ছিল। আমরা গল্পতে পড়েছি তার কাছে অনেক স্বাদের, রকমারি স্বাদের কিন্তু আইসক্রিম মিস্টার পেপি বিক্রি করতো, তাই প্রথমটা হবে ফলস। বিয়েরটা কি বলেছে, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড। আইসক্রিম বিক্রি করা মানুষটি মানে মিস্টার পেপির কথা বলেছে, সে হচ্ছে খুব নির্দয়। আনকাইন্ড মানে সে দয়ালু নয়, তাহলে এটা কি হবে, এটাও হবে ফলস। কারণ সাপোর্টিং স্টেটমেন্টে লিখে দিয়েছি দেখো, হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুব নরম মনের মানুষ, মানে সে খুব দয়ালু মনের মানুষ ছিল। আমরা গল্পতে পড়েছি যে সমস্ত বাচ্চাদের কাছে টাকা ছিল না তাদেরকে সে বিনামূল্যে আইসক্রিম দিত, এমনকি গরিব মানুষদের জন্য সে দুঃখ প্রকাশও করতো। তাহলে সে যে নির্দয় এটা ফলস, কারণ সে দয়ালু মনের মানুষ ছিল। এরপরে সিয়েরটায় চলে এসো, দ্য পার্পেল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়। বেগুনি রঙের আইসক্রিমটা ছেলেটার ওপর কোনো প্রভাব ফেলেনি, এফেক্ট মানে প্রভাব ফেলা, এটাও ফলস হবে। আমরা দেখেছিলাম বেগুনি আইসক্রিম কিন্তু প্রভাব ফেলেছিল। সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখেছি দেখো, হি গেভ এ পার্পেল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস। সে বেগুনি রঙের আইসক্রিমটা দিয়েছিল একটা ছেলেকে যার মুখে ব্রণ ছিল, অ্যান্ড হিজ পিম্পলস ওয়্যার কিওর্ড, এবং তার ব্রণও সেরে গেছিল বা ব্রণ হচ্ছে উধাও হয়ে গেছিলো। তাহলে দেখো বেগুনি আইসক্রিম কাজ হয়নি, এটা ভুল, তাহলে বেগুনি আইসক্রিমের কিন্তু কাজ হয়েছিল, ছেলেটার মুখের ব্রণ কিন্তু সেরে গিয়েছিল। এরপরে লাস্টেরটা চলে এসো, ডিএরটা, দ্য স্পিকার বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল। বক্তা ভাবত, মানে এই গল্পের যে ছোট ছেলেটি সে বিশ্বাস করত যে স্কুলেতে এমন কোনো ছেলে নেই যে তার থেকে বেশি বুদ্ধিমান, স্মার্টার মানে বেশি বুদ্ধিমান, তাহলে এটা কী হবে, এটা ট্রু হবে। সত্যিই তো আমাদের গল্পের যে বক্তা সে এটাই ভাবত। সাপোর্টিং স্টেটমেন্টে তাই কী লিখে দিয়েছি, আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি হচ্ছি স্কুলের সব থেকে বুদ্ধিমান ছেলে। দেখো আইটাকে আমরা চেঞ্জ করে দ্য স্পিকার কিন্তু করতে পারবো না, বা দ্য বয় লিখতে পারবো না। গল্পে আই আছে, আমরা ওটাকেই হুবহু লিখবো যে আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি স্কুলের সব থেকে বুদ্ধিমান ছেলে, অর্থাৎ আমাদের গল্পের কথকের কথা বলা হয়েছে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 4 শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 5। কি বলেছে এখানে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো চলো আমরা এক এক করে প্রশ্ন পড়ি এবং তার উত্তরগুলো লিখে নিই। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড মিস্টার পেপি সেল। মিস্টার পেপি অর্থাৎ সেই আইসক্রিম বিক্রেতা সে কী বিক্রি করতো। ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে, একটু আগেই বললাম। তাহলে আমরা হোয়াট ডিড বাদ দিয়ে মিস্টার পেপি থেকে শুরু করব। আর দেখো সেলটা পাস্ট টেন্সে কী করে দিয়েছি, সোল্ড, তাহলে মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড ফ্লেভার্স। মিস্টার পেপি বিভিন্ন
স্বাদের বা বিভিন্ন রকমের আইসক্রিম বিক্রি করতেন। দেখো সোল্ডের পরে লিখেছি আইসক্রিম, কারোর যদি মনে হয় শুধু এইটুকুনি লিখবো মিস্টার পেপি সোল্ড আইসক্রিম, তাতেও উত্তরটা হবে যে তিনি আইসক্রিম বিক্রি করতেন। আর যারা পারবে আর একটু লিখে দেবে যে অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড ফ্লেভার্স, রকমারি স্বাদের এবং রকমারি ধরনের আইসক্রিম বিক্রি করতেন। এরপরে বিয়েরটায় চলে এসো। হাউ ডিড দ্য স্পিকার নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন? বক্তা কিভাবে জানতে পেরেছিল যে মিস্টার পেপি খুব দয়ালু মনের মানুষ বা কোমল মনের মানুষ, যেটাকে নরম মনের মানুষ বলে? এখানেও ডিড দিয়ে প্রশ্ন করেছে, তাই পাস্ট টেন্সে লিখবো। হাউ ডিডটা বাদ দিয়ে তোমরা দ্য স্পিকার থেকে আগে উত্তর যেমন প্রশ্নটা আছে দেখে লিখবে, খালি নোটাকে করে দেবো নিউ, এই যে ডিড আছে তাই। তাহলে দেখো আগে প্রশ্নটা লিখে নিলাম, দ্য স্পিকার নিউ দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন বিকজ, বক্তা জেনেছিল যে মিস্টার পেপি হচ্ছে এক কোমল মনের মানুষ বা নরম মনের মানুষ, কারণ কি কারণ লিখেছি, হি ইউজ টু গিভ ফ্রি আইসক্রিমস টু পুয়ার কিডস, কারণ সে গরিব বাচ্চাদেরকে বিনামূল্যে আইসক্রিম দিত। তাহলে যে মানুষ গরিব বাচ্চাদের বিনামূল্যে আইসক্রিম দেয়, তাহলে অবশ্যই বোঝা যায় সে খুব দয়ালু মনের মানুষ, সফট হার্টেড নরম মনের মানুষ। এতটা লিখলেই উত্তরটা হয়ে যায়। কারোর যদি মনে হয় আমি আরেকটুখানি লিখবো, তাহলে ব্যাকেটের মধ্যে যেটা লিখে দিয়েছি ওটাও লিখে দিতে পারো, না হি অলসো ফেল্ট সরি ফর দ্য পুয়ার পিপিল, সে গরিব মানুষদের জন্য দুঃখ পেত। তাহলে এটাও লিখতে পারো, এটা থেকেও বোঝা যায় যে মিস্টার পেপি কিন্তু দয়ালু মানের মানুষ ছিলেন। এরপরে তোমরা সিয়েরটায় চলে এসো। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম? সেই সবুজ আইসক্রিমের মধ্যে স্পেশাল কী ছিল বা বিশেষ কী ছিল? তাহলে সবুজ আইসক্রিমের বিশেষত্বটা কি? দেখো সি এর উত্তরটা লিখেছি, দ্য গ্রিন আইসক্রিম রিডিউস দ্য লং নোজ অফ দ্য কিড, সেই সবুজ আইসক্রিম সেই ছেলেটির বড় নাকটাকে কমিয়ে দিয়েছিল। রিডিউসড মানে কমিয়ে দেয়া, আমরা গল্পতে পড়েছিলাম সেই ছেলেটির নাকটা বড় ছিল, তো পেপি কী করবে, প্রত্যেক দিন সকালে তাকে সবুজ আইসক্রিম দেবে এবং এই সবুজ আইসক্রিমটা খাওয়ার জন্যই তার নাকটা কী হয়ে যাবে, রিডিউসড অর্থাৎ কমে যাবে বা ছোট হয়ে যাবে এবং অবশেষে নর্মাল সাইজ মানে সাধারণ নাকের আকার বা আকৃতিতে চলে আসবে। এরপরে অ্যাক্টিভিটি 5-এর লাস্ট প্রশ্নে চলে এসো, ডিএডটা। হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস? কেন বক্তা ক্লাসে সবার থেকে ভালো করতে চাইতো? তাহলে এখানেও ডিড দিয়ে প্রশ্ন করেছে, আগে প্রশ্নটা লিখে নেবে। দ্য স্পিকার থেকে শুরু করব, খালি ওয়ানটাকে ওয়ান্টেড করে দেবো। তাহলে আগে প্রশ্নটা লিখে নিই, দ্য স্পিকার ওয়ান্টেড টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস। বক্তা ক্লাসে সবার থেকে ভালো করতে চেয়েছিল, কেন? না টু রিটেন হিজ টপ পজিশান, তার যে সেরার জায়গাটা সেটা বজায় রাখার জন্য। সে তো সবসময় ফার্স্ট হয়, সে সেরা সবার সব থেকে বুদ্ধিমান, তো সেই পজিশানটা সেই স্থানটাকে সে বজায় রাখতে চেয়েছিল। রিটেন মানে বজায় রাখা, তাহলে তার টপ পজিশান বা তার সেরা যে অবস্থান সেটাকে বজায় রাখার জন্যই সে সবার থেকে ভালো করতে চেয়েছিল। এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 এবং পার্ট 2 শেষ হলো। এবার তোমরা গল্পটার পার্ট 3 অর্থাৎ অ্যাক্টিভিটি 6-এ চলে এসো। কি বলেছে এখানে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। আমাদের টেক্সট পড়া থেকে তথ্য নিয়ে এই যে একটা চার্ট দিয়েছে এটাকে পূরণ করতে হবে। দেখো যে চার্টটা দিয়েছে, বাঁ দিকে আছে টাইপ অফ দ্য আইসক্রিম মানে কী ধরনের আইসক্রিম, আর ডান দিকে আছে স্পেশাল কোয়ালিটি, সেই আইসক্রিমটার বিশেষত্ব কী। তাহলে এতে দেওয়া আছে দেখো নোস আইসক্রিম, তো নোস আইসক্রিমের বিশেষত্ব কি দেখো লিখে দিয়েছি, হেল্প টু রিডিউস লং নোসেস, এটা হচ্ছে বড় বা লম্বা নাককে ছোট করতে সাহায্য করে। রিডিউস মানে কমানো বা ছোট করা। বিয়েরটায় স্পেশাল কোয়ালিটিতে লিখে দিয়েছে হেল্প টু বিকাম স্মার্ট, অর্থাৎ বুদ্ধিমান হতে সাহায্য করে। তাহলে আমাদের লিখতে হবে কোন আইসক্রিম, দেখো সেটা লিখে দিয়েছি স্মার্ট আইসক্রিম। স্মার্ট আইসক্রিম আমাদের বুদ্ধিমান হতে সাহায্য করে। সিয়েরটায় লেখা আছে হ্যাপি আইসক্রিম, সেই হ্যাপি আইসক্রিমের স্পেশাল কোয়ালিটি কি, দেখো কি লিখেছি, মেড পিপল হ্যাপি অর চেয়ারফুল, এটা মানুষকে খুশি করে তোলে। হ্যাপিও লিখতে পারো, স্ল্যাশ দিয়ে চেয়ারফুল উৎফুল্ল করে তোলে, যে কোনো একটা লিখলেও হবে। এবারে লাস্টেরটা চলে এসো, ডিএরটা কিওর্ড পিম্পল স্পেশাল কোয়ালিটিতে লিখেছে যে ব্রণ সারিয়ে তোলে, তাহলে সেটা কোন আইসক্রিম, দেখো লিখে দিয়েছি পিম্পল আইসক্রিম। পিম্পল আইসক্রিম ব্রণ সারিয়ে তোলে। এখানে অ্যাক্টিভিটি 6 শেষ হলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 7। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, এখানেও বলেছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে। চলো এক এক করে প্রশ্নগুলো পড়ি, তার উত্তরগুলো তারপর লিখে নিই। প্রথমে এরটা, হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান? বক্তা মিস্টার পেপির আইসক্রিমের গাড়ির ভেতরে
কি খুঁজে পেয়েছিল, মানে কি দেখতে পেয়েছিল। এখানেও ডিড দিয়ে প্রশ্ন করেছে, অর্থাৎ পাস্ট টেন্সে লিখব। হোয়াট ডিডটা বাদ দিয়ে দ্য স্পিকার থেকে শুরু করব, ফাইন্ডটাকে ফাউন্ড করে নেব। তাহলে আগে প্রশ্নটা লিখে নাও। দ্য স্পিকার ফাউন্ড মেনি ডিফারেন্ট ফ্লেভার্স অফ আইসক্রিম স্টাবস ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান। বক্তা দেখেছিল বিভিন্ন রকমের বা বিভিন্ন স্বাদের আইসক্রিমের কৌটো বা বাক্স মিস্টার পেপির আইসক্রিম গাড়ির ভিতরে। দেখো আইসক্রিমের ক্রিমস লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দিয়েছি, মানে কি অনেক রকমের আইসক্রিমের কি দেখেছিল, টাবস অর্থাৎ কৌটো বা বাক্স দেখেছিল। কোথায় দেখেছিল না, ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান, সেই পেপির আইসক্রিমের গাড়ির ভিতরে। এরপরে তোমরা বিয়েরটায় চলে এসো। হোয়াট সিক্রেট অ্যাবাউট ড্যাডিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো। ড্যাডিয়ান সম্বন্ধে কোন গোপন ব্যাপারটা বক্তা জানতে পেরেছিল। তো কি গোপন ব্যাপার জানতে পেরেছিল, ওই যে সেই তোমাদের অ্যাক্টিভিটি 3 এর উত্তরটা বললাম, এই দেখো সেইটা আমরা এখানে লিখবো ড্যাডিয়ানের সম্বন্ধে। কি লিখেছি, ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং দ্য স্মার্ট আইসক্রিম। ড্যাডিয়ান সেই বুদ্ধিমান যে স্মার্ট আইসক্রিমটা, মানে বুদ্ধিমান হওয়ার জন্য যে আইসক্রিমটা, সেই আইসক্রিমটা সে কিন্তু খাচ্ছিল। দ্যাটস হাউ হি গট 100 ফর ম্যাথস। এই জন্যেই সে কিন্তু অঙ্কে 100 পেয়েছে। তাহলে সে যে অঙ্কে 100 পেয়েছে, এর পেছনে স্মার্ট আইসক্রিম অর্থাৎ সেই বুদ্ধিমান আইসক্রিমের হাত ছিল। ওই আইসক্রিমটা খেয়েছে বলেই ও কিন্তু 100 পেয়েছে। এই গোপন ব্যাপারটা ড্যাডিয়ান সম্বন্ধে আমাদের গল্পের কথক জেনেছিল। এরপরে সিএরটা চলে এসো। রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিং। এই গল্পের যে লাস্ট প্যারাগ্রাফটা আছে সেইটাকে বলেছে ঠিকঠাক বানান করে সঠিক ইংরাজিতে লিখতে। আমরা গল্পটা যখন পড়েছিলাম দেখেছিলাম শেষ প্যারাগ্রাফে দেখবে অনেক বানান ভুল আছে, তো সেইটাকে আমাদের ঠিক করে লিখতে হবে। তো দেখো এখানে আমি বানানটাকে একদম ঠিকঠাক করে লিখে দিয়েছি। প্রথমে লিখেছি দেখো ইট ইজ দ্য নেক্সট ডে নাও, ওখানে দেখবে নেক্সট বানানটা ভুল ছিল আর ইজগুলোকে ইজ করা ছিল, অর্থাৎ যেখানে যেখানে এস ছিল ওখানগুলো জেড লেখা ছিল, তো সেগুলো সব কারেকশান করে দিয়েছি। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, ওখানে দেখবে ইজ ছিল, এখানে ইজ করে দিয়েছি। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, ওখানে ছিল ওটা অ্যাজ স্মার্ট। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিয়েল হার্ট সাম, ওখানে রিয়েলটা দেখবে রিল লেখা আছে, REEL, এখানে REAL করে দিয়েছি। ইট ইজ 1 and 1, ওখানে 1-এর বানানটা ছিল দেখবে WUN, এখানে ONE করে দিয়েছি। হোয়াট ডাজ 1 and 1 মেক, ইজ ইট 3 or ইজ ইট 4, এই 4টা ওখানে ফর লেখা ছিল আর ইজটা ইজ ছিল। তাহলে যা যা ভুল ছিল ওখানে সেগুলোকে ঠিক করে সঠিক বানানে সঠিক ইংরাজিতে লাস্ট অর্থাৎ শেষ প্যারাগ্রাফটা আমি এখানে লিখে দিয়েছি। এরপরে তোমরা অ্যাক্টিভিটি 7-এর লাস্ট প্রশ্নে চলে এসো, ডিএডটা। হোয়াই ডু ইউ থিঙ্ক দেয়ার আর পিকিউলার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ। তোমার কি মনে হয় এই যে শেষ প্যারাগ্রাফে কেন বানান ভুলভাল ছিল। গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, এবং তোমার উত্তরের যুক্তিও দেবে। তো কেন লাস্ট প্যারাগ্রাফটায় বানান ভুল ছিল সেইটা লিখতে বলেছে। তো দেখো আমি কি লিখেছি, আই থিঙ্ক, আগে প্রশ্নটা লিখে নিয়েছি, আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি মনে করো, তাই আমি লিখেছি আই থিঙ্ক, আমি মনে করি, বলে প্রশ্নটা আগে লিখে নেবে। দেয়ার আর পিকিউলার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষ প্যারাগ্রাফটায় অদ্ভুত সব বানান আছে। বিকজ, কারণ দ্য স্পিকার ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, বক্তা আগে থেকেই বেশ বুদ্ধিমান ছিল। বাট স্টিল হি এট এ লট অফ স্মার্ট আইসক্রিম, কিন্তু তা সত্ত্বেও সে অনেকটা ওই বুদ্ধিমান আইসক্রিমটা খেয়ে ফেলেছিল। তাহলে এই যে গল্পের বক্তাটা সে তো আগে থেকেই বুদ্ধিমান ছিল, কিন্তু তারপরেও সে কী করেছিল, ওই লোভে পড়েই হোক বা হিংসাতেই হোক সে ওই স্মার্ট আইসক্রিম, বুদ্ধিমান হওয়ার আইসক্রিমটা অনেকটা খেয়ে ফেলেছিল। সো দ্য আইসক্রিম মেড হিম ফুলিশ, তাই সেই আইসক্রিমটাই তাকে বোকা করে দিয়েছিল। দেখো যারা বোকা তারা যদি ওই স্মার্ট আইসক্রিমটা খায় তারা চালাক হয়ে যাবে, কিন্তু এ তো ইতিমধ্যে চালাক ছিল, তার ওপর দিয়ে আবার ওই বুদ্ধিমান হওয়ার আইসক্রিমটা খেয়ে নিয়েছে এবং অনেকটা খাওয়ার পরে ওভারডোজ হয়ে গেছে। তাই কি হয়েছে, ফল উল্টো হয়ে গেছে, সে বুদ্ধিমান থেকে বোকা হয়ে গেছে। তো এই জন্যই শেষ প্যারাগ্রাফে সে ভুলভাল করে বানান করবে এবং একে একে কত হয় এই সামান্য অঙ্কটুকুও করতে পারবে না, বলবে একে একে 3 হয় না 4 হয়। তো এখানে আমাদের অ্যাক্টিভিটি 7 অর্থাৎ প্রশ্ন উত্তর শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8A। কি বলেছে, নাও আন্ডারলাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোতে সেই শব্দগুলোতে দাগ দিতে বলেছে হুইচ কানেক্ট দ্য সেন্টেন্সেস টু দ্য প্রিভিয়াস ওয়ান্স, যেই বাক্যগুলো একটা বাক্যকে অন্য বাক্যর সাথে যোগ করছে। প্রিভিয়াস মানে আগের, তাহলে এমন কিছু শব্দ এখানে আছে যে শব্দগুলো কি করছে,
একটা বাক্যকে আগের বাক্যর সাথে যোগ করছে। দেখো আমি 1 আর 2 দুটো আছে, এই দুটোতে দুটো শব্দতে দাগ দিয়েছি যেগুলো আগের বাক্যকে যোগ করছে। একটা হচ্ছে নেক্সট আর একটা হচ্ছে দেয়ার আফটার। নেক্সট মানে হচ্ছে তারপর বা পরে, আর দেয়ার আফটার মানেও হচ্ছে এরপরে। তাহলে এইগুলোকে কি বলা হয়? দেখো নিচে লেখা আছে একটা ব্লু কালিতে, লিঙ্কার। লিঙ্কার কাকে বলে? যে দ্য অ্যাবভ ওয়ার্ডস জয়েন অর কানেক্ট দ্য সেন্টেন্সেস টু দ্য প্রিভিয়াস ওয়ান। তাহলে ওই যে শব্দগুলো সেগুলো কি করছে? আগের বাক্যগুলোর সাথে পরের বাক্যটাকে যোগ করছে, সম্পর্ক স্থাপন করছে, সেইগুলোকে বলা হয় লিঙ্কার। তো এরপরে অ্যাক্টিভিটি 8B-তে চলে এসো, আমাদের লিঙ্কার দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলেছে দেখো অ্যাক্টিভিটি 8B-তে, ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স। নিচে দেখো হেল্প বক্স দেওয়া আছে ব্লু কালির মধ্যে, সেই হেল্প বক্স থেকে লিঙ্কার নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমি শূন্যস্থান পূরণ করে দিয়েছি, তোমাদের পড়িয়ে মানে বলে দিই। প্রথমেরটা হবে অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট মানে সর্বপ্রথম, তাই এটা প্রথমে বসে। অ্যাট ফার্স্ট এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড। প্রথমে একটা ফাঁকা বা খোলা মাঠ, কিছুটা অংশকে বাছাই করতে হয়। নেক্সট, তারপর কি করব? দ্য সয়েল ইজ টু বি টিল্ড, এরপরে মাটি খনন করা হবে। এরপরে কি দিয়েছি দেখো, দেন তারপরে এ সিড ইজ টু বি প্ল্যান্টেড, চারা বসাতে হবে বা বীজ বসাতে হবে। দেয়ার আফটার দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার ডেলি, এবং তারপরে চারা গাছগুলোকে কিন্তু প্রতিদিন নিয়মিত করে জল দিতে হবে। আর শেষে দেখো যেমন শুরু হয়েছিল অ্যাট ফার্স্ট দিয়ে, শেষ হয় ফাইনালি দিয়ে, অর্থাৎ অবশেষে গ্রিন লিভস অ্যাপিয়ার, তখন সবুজ পাতা হবে। তাহলে চাষ কিভাবে হয় সেই প্রক্রিয়াটা বলা হয়েছে। দেখো এই লিঙ্কারগুলো একটা বাক্যের সাথে পরের বাক্যের কিন্তু যোগাযোগ বা সম্পর্ক স্থাপন করেছে। এখানে অ্যাক্টিভিটি 8B শেষ হলে এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 8C। ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। নিচের বাক্যগুলিতে দেখো শূন্যস্থান পূরণ আছে, সেগুলোকে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার্ব বসাতে হবে। তো যেমন সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব বসাতে হবে। তো চলো একটা বলেছে নাইদার রাজা নর রানী ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি, এখানে হবে ইজ। দেখো তোমাদের মনে হতে পারে রাজা রানী দুজন আছে তাহলে আর হবে, কিন্তু না, বলেছে নাইদার রাজা নর রানী, মানে রাজাও নয় রানীও নয়, দুজনের মধ্যে কাউকেই পার্টিতে নিমন্ত্রণ করা হয়নি, তাই এখানে ইজ বসবে। কারোর যদি মনে হয় এটা আমি পাস্ট টেন্সে করব, তাহলে সে ওয়াজও বসাতে পারো। দুয়েরটায় চলে এসো, 2/3 অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড। বিল্ডিংয়ের 3 ভাগের 2 ভাগ হচ্ছে সম্পূর্ণ হয়েছে। এই যে 2 ভাগের 3 ভাগ দেখে অনেকের মনে হতে পারে এখানে হ্যাভ হবে, কিন্তু তা নয়, এটা কিন্তু সমগ্র বিল্ডিংটাকেই বলেছে। বিল্ডিংয়ের 3 ভাগের 2 ভাগের কাজ সম্পূর্ণ হয়েছে, তাই এখানে হ্যাজই হবে, সিঙ্গুলারই বসবে। তিনেরটা চলে এসো, দ্য ড্যান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান আর গ্রেট ফ্রেন্ডস। দেখো দুজন ব্যক্তি কিন্তু আলাদা, দ্য ড্যান্সার দ্য মিউজিশিয়ান, মানে একজন ড্যান্সার আর একজন মিউজিশিয়ান। তাহলে তাই কী হবে, আর গ্রেট ফ্রেন্ডস, তারা হচ্ছে দুজনে খুব ভালো বন্ধু। এখানে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কারোর যদি মনে হয় পাস্ট টেন্সে লিখবো, তাহলে সে ওয়ারও লিখতে পারো আরের জায়গায়। আর লাস্টেরটা চারেরটায় আছে, মাদার অ্যালং উইথ হার ডটার্স ড্যাশ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। মা তার মেয়েদের সাথে প্রোগ্রামটা দেখছে বা প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করেছে। তো দেখো এখানে অনেকেরই মনে হবে ডটার্স আছে, অনেকগুলো মেয়ে, তাহলে আর বসিয়ে দিই, কিন্তু তোমাদের বলে রাখি অ্যালং উইথ থাকলে সবসময় প্রথম যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী ভার্ব বসে, অর্থাৎ মাদার, মা এখানে একজন, তাই এখানে ইজ বসবে। কারোর যদি মনে আমি পাস্ট টেন্সে করব, তাহলে সে ওয়াজও করতে পারো, সে যে পাস্টে করলে ওয়াজই হবে, এটা মনে রাখবে যে এটা প্লুরাল হবে না। ওই যে প্রথমেরটা বললুম ইজের জায়গায় ওয়াজ করতে পারো, লাস্টেরটাও ইজের জায়গায় ওয়াজ করতে পারো, মানে প্লুরাল ভার্বই হবে, সে প্রেজেন্টে করলে ইজ, পাস্টে করলে ওয়াজ। আর তিনেরটা বললাম আর আমি করেছি, আর হচ্ছে ধরো প্রেজেন্টে করেছি, তাই প্লুরালই হবে ওখানে আর, তাহলে তোমরা যদি চাও ওটাকে কি করতে পারো, ওয়্যার করতে পারো। এখানে অ্যাক্টিভিটি 8C শেষ হলো, এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 9। কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন। নিজে থেকে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো থেকে। তো নিচে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। তো চলো আমি বাক্য রচনা করিয়ে দিয়েছি, তোমাদের একবার পড়িয়ে দিই। প্রথমে আছে ক্রেপ্ট। ক্রেপ্ট দিয়ে কি লিখেছি দেখো, সি ক্রেপ্ট সাইলেন্টলি আউট অফ দ্য রুম। সে নীরবে বা চুপ করে ঘর থেকে বেরিয়ে গেল। ক্রেপ্ট মানে চুপি চুপি যেটাকে বলে, তো সে মানে নিঃশব্দে আওয়াজ না করে চুপি সারে ঘর থেকে বেরিয়ে গেল। দুয়েরটা সিক্রেট। সিক্রেট মানে গোপন কথা। নেভার শেয়ার ইউর সিক্রেট উইথ এনিওয়ান। তোমার গোপন ব্যাপার বা গোপন কথা কখনো কারোর সাথে শেয়ার করবে না, মানে কারোর সাথে সেটাকে বলবে না কারোকে।
তিনে আছে স্পেশাল, স্পেশাল মানে হচ্ছে বিশেষ। টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে ফর মি, আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ একটা দিন। আর লাস্টে আছে ডিসাইডেড, ডিসাইডেড মানে স্থির করা বা ঠিক করা। তো কী লিখেছি, আই ডিসাইডেড টু হেল্প মাই ফ্রেন্ড, আমি ঠিক করেছিলাম আমি আমার বন্ধুকে সাহায্য করব। এখানে অ্যাক্টিভিটি 9 শেষ হলো। এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 10A আর অ্যাক্টিভিটি 10B। এখানে দুটো রাইটিং স্কিল দিয়েছে। প্রথমটায় আমাদের একটা গল্প লিখতে হবে আর দ্বিতীয়টায় একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো অ্যাক্টিভিটি 10A-তে কী বলেছে দেখো, ইউজিং দ্য ফলোয়িং হিন্টস রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। নিচে যে হিন্টস বা পয়েন্টস দেওয়া আছে ওর সাহায্য নিয়ে 60 শব্দের মধ্যে একটা গল্প লিখতে হবে। চলো আগে পয়েন্টগুলো পড়ে নিই, তারপর আমি গল্পটা লিখে দেখাচ্ছি। কি পয়েন্ট দিয়েছে, এ হেয়ার বোস্ট হাউ হি ক্যান রান ফাস্ট। একটা খরগোশ সে সবসময় কী করতো না, অহংকার করতো যে সে খুব জোরে দৌড়াতে পারে। টিজেস টর্টয়েস ফর ই স্লো স্পিড, এবং সে কচ্ছপকে খুব রাগাতো বা উত্ত্যক্ত করতো, খ্যাপাতো যে সে খুব আস্তে আস্তে হাঁটে। বোথ রানের রেস, একদিন তারা একটা রেসে মানে দৌড় প্রতিযোগিতা করলো। হেয়ার সিজ টর্টয়েস ফার বিহাইন্ড, তো খরগোশ দেখলো সে কচ্ছপের থেকে অনেক এগিয়ে আছে, মানে কচ্ছপটা অনেক পিছনে আছে। ফলস অ্যাসলিপ মিডওয়ে, তাই মাঝ রাস্তায় সে ঘুমিয়ে পড়লো। ওয়েকস আপ টু সি টর্টয়েস মাচ আহেড, যখন তার ঘুম ভাঙলো দেখলো যে কচ্ছপ অনেক দূর এগিয়ে গেছে। হেয়ার্স লাস্ট লিপ টু লেট, সে শেষমেশ খুব জোরে লাফ দিয়ে আসার দৌড়ে যাওয়ার চেষ্টা করলো। টর্টয়েস বিটস হিম, কিন্তু কচ্ছপ তাকে হারিয়ে দিল। তো এই যে পয়েন্টগুলো সাহায্য নিয়ে অ্যাক্টিভিটি 10A-তে এখানে আমি তোমাদের একটা গল্প লিখে দিয়েছি। বলে রাখি এখানে 60 শব্দ বলেছে, আমি 60-এর থেকে একটু বেশি হয়ে গেছে 80 শব্দের মধ্যে। তবে একটু তোমরা ডিটেলসেই গল্পটা করে রাখো, কারণ শুধু ক্লাস 6-এ নয়, ক্লাস 7-এও কিন্তু তোমাদের এই গল্পটা আছে। তোমরা যখন ওই মোগলি অ্যামং দ্য উলস পড়বে, জাঙ্গল বুকের গল্পটা, সেখানেও এই রাইটিংটা আছে, তাই তোমাদের তখনও কাজে লেগে যাবে। গল্পের নাম দিয়েছি দেখো, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, অর্থাৎ কচ্ছপ এবং হচ্ছে আমাদের খরগোশ। কী লিখেছি দেখো, গল্প সিম্পল পাস্ট টেন্সে লিখতে হয়, তো সবই আমরা সিম্পল পাস্টেই লিখেছি। আমি পড়িয়ে দিচ্ছি, শুনে নাও, তারপর তোমরা লিখে নেবে। ওয়ান্স আপন এ টাইম এ টর্টয়েস অ্যান্ড এ হেয়ার লিভড ইন এ জাঙ্গেল, একদা এক সময় এক কচ্ছপ এবং খরগোশ একটি জঙ্গলে বাস করত। দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড, খরগোশটা সবসময় তার গতির জন্য গর্ববোধ করত। সো ওয়ান ডে দ্য হেয়ার চ্যালেঞ্জ দ্য টর্টয়েস টু এ রেস, একদিন সেই খরগোশটা কী করলো, কচ্ছপকে চ্যালেঞ্জ করলো যে একটা রেস বা একটা দৌড় প্রতিযোগিতার জন্য তাকে চ্যালেঞ্জ দিল। দ্য রেস স্টার্টেড, দৌড় প্রতিযোগিতা শুরু হলো। অ্যান্ড দ্য হেয়ার র্যান কুইকলি টু এ লং ডিস্ট্যান্স, এবং খরগোশ খুব তাড়াতাড়ি অনেকটা দূরে দৌড়ে চলে গেল। দেন ইট থট টু টেক রেস্ট আন্ডার এ ট্রি, তারপর সে ভাবলো একটা গাছের তলায় একটু বিশ্রাম নিই। অ্যাজ দ্য টর্টয়েস ওয়াজ ফার বিহাইন্ড, কারণ কচ্ছপটা তো অনেক পিছনে আছে। বাট হি সুন ফেল অ্যাসলিপ দেয়ার, কিন্তু সে শীঘ্রই সেখানে ঘুমিয়ে পড়ল। দ্য টর্টয়েস ভেরি স্লোলি, সেই কচ্ছপটি খুব আস্তে আস্তেই কন্টিনিউ টু ওয়াক, সে কিন্তু তার হাঁটা চালিয়ে গেল। হোয়েন দ্য হেয়ার অ্যাওয়েক, যখন সেই খরগোশ ঘুম থেকে উঠল, হি ডিড নট সি দ্য টর্টয়েস, সে কচ্ছপকে দেখতে পেল না। হি র্যান টুয়ার্ডস দ্য গোল, সে সেই রেস যেখানে শেষ হবে সেই লক্ষ্যর দিকে দৌড়ে গেল। বাট দ্য টর্টয়েস রিচ দ্য ফিনিশিং লাইন ফার্স্ট, কিন্তু কচ্ছপটি প্রথমে কিন্তু কী করলো না, ফিনিশিং লাইন অর্থাৎ রেসটাকে শেষ করলো। এখানে তো গল্প শেষ হলো বটে, আমি এখানে একটা মোরাল নীতিকথা এই গল্প থেকে কী শিখলাম সেটাও লিখে দিয়েছি। যে কী নীতিকথা না, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, যে ধীরে ধীরে চলে কিন্তু একভাবে চলে, স্টেডি মানে একভাবে, সেই কিন্তু রেস অর্থাৎ প্রতিযোগিতা জেতে। মানে ধীরে হওয়া অসুবিধা নেই, তোমাকে একভাবে কিন্তু কাজ করতে হবে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 10A শেষ হলো। এরপর তোমরা চলে এসো অ্যাক্টিভিটি 10B। এখানে কি বলেছে, ইউ হ্যাভ অল সিন অ্যান আইসক্রিম পেডলার পুশিং হিজ কার্ট আইদার ইন ফ্রন্ট অফ ইউর হাউস অর স্কুল। তোমরা আইসক্রিম বিক্রেতাকে দেখেছো, সে তার গাড়িটাকে চালিয়ে বা প্যাডেল করে নিয়ে যায় তোমার ঘরের সামনে দিয়ে হোক বা তোমার স্কুলের সামনে দিয়ে হোক। এটা আমরা সবাই দেখেছি আইসক্রিম বিক্রি যে করে। এবার বলেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অন হোয়াট ইউ থিঙ্ক হি ডাজ, তুমি কি মনে করো যে সে কী করে আফটার হি হ্যাজ ফিনিশ সেলিং অল ইজ আইসক্রিম, তার যখন সব আইসক্রিম বিক্রি করা হয়ে যায় তারপরে। তাহলে সারাদিন তো সে আইসক্রিম বিক্রি করে, তো তোমার কি মনে হয় যে আইসক্রিম বিক্রি হয়ে গেলে তারপরে সে কী করে, সেটা নিয়ে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো অ্যাক্টিভিটি 10B, এখানে আমি প্যারাগ্রাফটা লিখিয়ে দিয়েছি। কি লিখেছি দেখো,
অল ডে লং, সারা দিন ধরে, আফটার সেলিং অল হিজ আইসক্রিম, তার সমস্ত আইসক্রিম বিক্রির পরে, হি থিঙ্কস অ্যাবাউট দ্য প্রফিট, সে লাভের কথা ভাবে, মানে সারা দিন ধরে আইসক্রিম বিক্রি করে তার কত টাকা লাভ হলো, প্রফিট মানে লাভ। তারপর সে কী করে, হি কাউন্টস অল দ্য মানি, সে সব টাকাটা গোনে যে কত টাকা তার আজকে বিক্রি হলো। অ্যান্ড গোস টু মার্কেট, সে বাজারে যায়, বাজারে গিয়ে কি করে, দেন হি উইল বাই অল দ্য রিকোয়ারমেন্ট থিংস ফর হিজ ফ্যামিলি, তারপর সে পরিবারের জন্য সব প্রয়োজনীয় জিনিস কেনে। রিকোয়ারমেন্ট থিংস মানে প্রয়োজনীয় জিনিস, বাড়িতে যেগুলো লাগে খাবার জিনিস, চাল ডাল গম আটা শাকসবজি এসব সে কেনে। ইফ হি হ্যাজ চিলড্রেন, যদি তার ছেলে মানে বাচ্চা থাকে, হি উইল বাই সামথিং ফর দেম, সে হয়তো তাদের জন্য কিছু কেনে, বাচ্চার জন্য বাড়ি ফেরার সময় বেলুন চকলেট খেলনা এগুলো কিনতে পারে। হি মে বাই সাম সুইটস অলসো, সে কিছু মিষ্টিও কিনতে পারে, মানে সারাদিন যা রোজগার করেছে বাজারে গিয়ে বাড়ির জিনিসপত্র তো কিনলো, বাচ্চাদের জন্য খেলনা বা চকলেট নিল, এবং খাবার জন্য রাত্রে খাবার জন্য সে মিষ্টিও কিনতে পারে। তারপরে কি হলো, আফটার দ্যাট হি উইল রিটার্ন হোম, এরপরে সে ঘরে ফিরে আসে। সিইং হিম, তাকে দেখে দ্য চিলড্রেন উইল বি ভেরি হ্যাপি, বাচ্চারা খুব খুশি হয় সারাদিন পর বাবাকে দেখতে পেয়েছে। দেন দে ইট ডিনার টুগেদার, তারপরে তারা সবাই মিলে একসাথে রাতের খাবার খায়। তাহলে এইটা আমার মনে হয় যে একটা আইসক্রিম বিক্রেতা সারাদিন আইসক্রিম বিক্রি করার পরে তার জীবনী, মানে এইগুলোই সে করে। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 10Bও শেষ হলো, এবং তোমরা দেখলে এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটি একদম অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 10B প্রশ্ন উত্তর গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল আমি একটা ভিডিওতেই কমপ্লিট করে দিলাম। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, এনকারেজ করে এরকম ভিডিও করার জন্য। আমি কোনো রকম এডিট করি না, এই যে ধরো এই প্রায় 31-32 মিনিটের যে ভিডিওটা করছি আমি একটানা একভাবেই বলে যাচ্ছি। তাই তোমরা যদি একটা কমেন্ট করে জানিও কেমন লাগছে তাহলে খুব আমারও ভালো লাগে। তাছাড়া যদি কারোর কোনো ডাউট থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো যদি প্রবলেম হয় কোনো কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে বা গ্রামারের কিছু নিয়ে, আমাকে সেটাও কমেন্ট সেকশানে জানিও, আমি রিপ্লাই করে সলভ করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 6-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এবং প্রতিটা লেসনের শেষে যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ প্রশ্ন উত্তর গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, সেগুলো কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাস 6-এর আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।